আসসালামু আলাইকুম। ডক্টরলা.কম আয়োজিত ফেসবুকের লাইভ প্রোগ্রাম ডক্টরলায় আমার ডাক্তার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আছি আপনাদের সাথে এবং থাকবো অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। আমাদের আজকের বিষয় হচ্ছে বুক জ্বালাপোড়া। আর তাই আজ আমরা আমাদের সাথে আমন্ত্রণ জানিয়েছি ডাক্তার ওয়াদুদ আলী খান স্যারকে। তিনি সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড হেপাটোলজি ডিপার্টমেন্ট, ইম্পালস হাসপাতাল, তেজগাঁও, ঢাকাতে। দর্শক, আমাদের সবারই খুব কম বেশি বুক জ্বালাপোড়ার সমস্যা হয়ে থাকে। আর আমরা আজকে স্যারের সাথে কথা বলে আলোচনার মাধ্যমে জেনে নিব যে বুক জ্বালাপোড়া কেন হয় এবং কিভাবে হয় এবং এটা থেকে আমরা কিভাবে প্রতিকার পেতে পারি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। স্যার, আজকে আপনি আপনার ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। স্যার, আমাদের আজকের বিষয় হচ্ছে বুক জ্বালাপোড়া। তো প্রথমে যদি একটু বললেন স্যার আমাদেরকে, স্যার, যে বুক জ্বালাপোড়াটা আসলে কি? আসলে বুক জ্বালা পোড়া ব্যাপক অর্থে এটা একটা বিশাল জিনিস। আবার যদি আমরা চিন্তা করি এটাকে আমরা অনেক ছোট করে ফেলতে পারি। তবে বুক জ্বালা, যেটা আমরা ইংলিশে বলে থাকি গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, যেটাকে আমরা জিইআরডি বলি, এটাই সাধারণত বুক জ্বালা পোড়ার একটা সাংকেতিক নাম, যেটা আমরা রোগ হিসাবে ব্যবহার করি। এবং এর অনেক কারণ আছে, সে কারণগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব। বুক জ্বালা পোড়ায় কি হয়, কিভাবে হচ্ছে, সেগুলো। আচ্ছা স্যার, এটা কি কি কারণে হতে পারে? কারণগুলো হচ্ছে গলা বুক জ্বালা, মানে প্রথমেই আমরা দেখি কি আমাদের চেম্বারে যে রোগীগুলো আসে বা যারাই আসে, প্রথমেই যাদের গ্যাস্ট্রিক সমস্যা থাকে, বদহজমের সমস্যা থাকে, বা আরো পেটের নানান সমস্যা বা অন্যান্য রোগের কারণেও তারা প্রথমেই বলবে, স্যার আমার গলা বুক জ্বলে। মানে কি, তার গলার এবং বুকের ভিতরটা জ্বলে যাচ্ছে। এর সাথে তারা আরো কিছু উপসর্গের কথা বলে, যেমন বলে মুখে পানি আসা, চোকা পানি আসা, ঢেকুর আসা, পেট ফাঁপ দেওয়া, এগুলো বিভিন্ন বিভিন্ন আরো উপসর্গগুলো তারা জড়িত করে। তবে এর কারণগুলা বিভিন্ন। যেমন আমরা অনেক সময় ভাজা পোড়া, তৈলাক্ত খাবার, অতিরিক্ত মশলা জাতীয় খাবার, এগুলো খাওয়ার কারণে গলা বুক জ্বলতে পারে। তারপরে আমাদের অনেকে বাত ব্যথার ওষুধ খেয়ে থাকি, সে কারণে গলা বুক জ্বলতে পারে। অনেকে আমাদের একটা বদভ্যাস আছে যে কোমল পানীয় আমরা খাই, সে কারণে গলা বুক জ্বলতে পারে। ধূমপান অভ্যাস, সেই কারণে গলা বুক জ্বলতে পারে। অনেকের মদ্যপানের অভ্যাস থাকলে সেই কারণেও গলা বুক জ্বলতে পারে। বিভিন্ন কারণে মানুষ এই গলা বুক জ্বলা একটা উপসর্গ দিয়ে তারপরে অন্য রোগের দিকে ধাবিত হয়। স্যার, তো এই অন্যান্য উপসর্গগুলো কি স্যার? অন্য রোগের সাথে, মানে অন্য কোনো রোগে যদি এই সমস্যাটা হয়, তো সেটার সাথে উপসর্গগুলো কি থাকে? হ্যাঁ, এই গলা বুক জ্বলার সাথে আমাদের হতে পারে কি, বুকে ব্যথা করতে পারে, কাশি হতে পারে, অনেক সময় জ্বর আসতে পারে। বুকে ব্যথা হলে আমরা গলা বুক জ্বলা দেখবেন যারা একটু মধ্যবয়সী, তারা গলা বুক জ্বলার সাথে যদি বুকে ব্যথা হয়, ধরে নেয় হার্টের কোনো সমস্যা হচ্ছে কিনা। হ্যাঁ, সচেতনতা বা সতর্ক থাকা ভালো। তারা চলে যেতে পারে হার্ট ফাউন্ডেশন বা হার্ট হসপিটালে, এইসব জায়গায় যে ওনারা হার্টের যে প্রাথমিক পরীক্ষাগুলো করে ওনারা নিশ্চিত হতে পারেন যে তার হার্টে কোনো সমস্যা নাই। গলা বুক জ্বালার সাথে হার্টে ব্যথা, তবে হার্টে ব্যথার বা হার্টের রোগের কারণে যে গলা বুক জ্বালা বা ব্যথাটা হয়, সেটার আবার চিত্রটা একটু ভিন্ন। সেটা কি হয়, আমাদের বুকের মাঝখানে ব্যথাটা হবে, গলা বুক জ্বলবে, এই ব্যথাটা আমাদের বুকের এই দিকে বা দুই কাঁধের দিকে চলে যাবে, চোয়ালের দিকে চলে আসবে, অনেক সময় পিছিয়ে যায়। এর সাথে কি হবে, রোগী অসংখ্য ঘাম হবে, অনেক ঘাম, সে ঘেমে একেবারে দেখা যাবে তার চোখ মুখ ভেজে যাচ্ছে এবং সেই সাথে তার একটু বমি ভাব আসতে পারে। এইগুলো যখন থাকবে তখন সে মনে করতে পারে যে হ্যাঁ, তার হার্টের সমস্যার সাথে গলা বুক জ্বলাটা সম্পর্কিত। এছাড়া আর কি কি কারণে বুকের সমস্যা, রোগ, নিউমোথোরাক্স, নিউমোনিয়া, এইসব কারণে অনেক সময় গলা বুক জ্বলা হতে পারে, সেগুলোকে আমাকে লক্ষ্য রাখতে হবে। তখন নিউমোনিয়ার সাথে যদি গলা বুক জ্বলা হয় বা নিউমোথোরাক্সের সাথে গলা বুক, সেখানে আমাদের বুকের ব্যথা হবে, শ্বাসকষ্ট অনুভব করবে রোগী, শ্বাস হবে, রোগীর প্রচন্ড অস্থিরতা থাকবে। কিন্তু আমরা যেটা নিয়ে আজকাল আলোচনা, সেটা হচ্ছে পেটের সমস্যার কারণে যে গলা বুক জ্বলাটা হয় সেটা। স্যার, এই রোগ নির্ণয়ের কি কোনো ব্যবস্থা আছে? অবশ্যই। এবং এই রোগের আরো যে লক্ষণ, এর সাথে অন্য কি কি লক্ষণ থাকে, যেমন গলা বুক জ্বলার সাথে আমাদের কি থাকতে পারে, আমাদের পেটে গ্যাস্ট্রিক জাতীয় সমস্যা থাকতে পারে, গ্যাস্ট্রিক আলসার বা পেপটিক আলসার যেটা আমরা বলি, লিভারের রোগের সাথে এই গলা বুক জ্বলা হতে পারে, আমাদের অগ্নাশয়ের সমস্যার কারণে গলা বুক জ্বলা হতে পারে। এগুলো আমাদের আগে দেখতে হবে। এবং রোগ নির্ণয়টা খুব জটিল কিছু না। প্রথমে আমাদেরকে ভাবতে হবে রোগীর গলা বুক জ্বলাটা তার পাকস্থলী বা
অন্তের সাথে সম্পর্কযুক্ত কিনা আচ্ছা। সেইটাকে আমাকে আগে শিওর হতে হবে। তারপরে তার খাদ্যাভ্যাস সেটা আগে আমাদেরকে বিবেচনা করতে হবে যে সে কি ধরনের, কি বয়সের, রোগীটা কি বয়সের, কি ধরনের খাবার গ্রহণ করছে, তার ধূমপানের অভ্যাস আছে কিনা, সে মদ্যপান বা অ্যালকোহল গ্রহণ করে কিনা, তাছাড়া আরো অন্য কোনো নেশা জাতীয় খাবার গ্রহণ করে কিনা, এগুলো আমাদেরকে দেখতে হবে। তারপর আমরা যাব রোগ নির্ণয়ের দিকে। আর এছাড়া মধ্যবয়সী মহিলাদেরকে বা পুরুষদেরকে দেখতে হবে তারা অতিরিক্ত ব্যথানাশক ওষুধ খাচ্ছে কিনা। এই এই ধরনের আগে তার জিনিসগুলা জেনে নিয়ে তারপর আমরা রোগ নির্ণয়ের দিকে যাব। এবং রোগ নির্ণয় ব্যাপারটা খুবই সোজা। আজকাল আমরা প্রথমেই কি করি, খুব সহজ। আজকাল শহরে যেমন সহজলভ্য, গ্রামে গঞ্জে ইউনিয়ন পর্যায়ে এই পরীক্ষাটা পাওয়া যায়, সেটাকে আমরা বলি এন্ডোস্কোপি। আমরা একটা এন্ডোস্কোপি করে নিতে পারি। এন্ডোস্কোপি করলেই আমরা গলা বুক জ্বালার সাথে যে পরিপাকতন্ত্রের সমস্যাগুলো সেটা সহজেই নির্ণয় করা সম্ভব। তো স্যার এই আমরা তো আজকে বুক জ্বালাপোড়া নিয়ে কথা বলছি, তো এই সমস্যাটা আসলে কাদের বেশি হয় স্যার? মানে যে কোনো বয়সেরই এই সমস্যা হতে পারে। তরুণ বয়সে কেন হয়, এটা হলো সবচাইতে ইম্পর্টেন্ট জিনিসগুলো আমাদের চিন্তা করতে হবে। তরুণ বয়সে আমরা কি করে, ভাজা পোড়াটা বেশি ভাজা খাচ্ছে। পোড়া বেশি খায়, স্ট্রিট ফুড বেশি খাচ্ছে, ফাস্ট ফুড বেশি খাচ্ছে, তৈলাক্ত খাবার খাচ্ছে, বন্ধু বান্ধব নিয়ে সবসময় দেখা যাচ্ছে একটা বাইরের খাবার প্রতি তার আসক্তি, সেগুলো খাচ্ছে। এছাড়া আমরা বাসায় আজকাল কি করি, বাসায় আমরা কিন্তু অনেকেই ফাস্ট ফুডের দিকে ধাবিত হয়ে যাচ্ছি। বাসায় অনেক সময় দেখা যায় বিভিন্ন কারণে, গ্যাস সংকট, পানি সংকটের কারণে আমরা বাইরের থেকে খাবার কিনে খেতে হচ্ছে। সেই কারণে আমাদের গলা বুক জ্বালা জ্বলতে পারে। এবং বৃদ্ধ বয়সে আমাদের কি হয়, বিভিন্ন রোগ, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ, এই ধরনের হার্টের সমস্যা, এই কারণে আমাদেরকে অন্য অন্য ওষুধ খেতে হচ্ছে। সেই ওষুধ খাওয়ার কারণে এই গলা বুক জ্বালাটা হয়ে যাচ্ছে। কাজে বয়স ভেদে আমাদেরকে কারণটা বের করে নিতে হবে। তারপর আমাদের রোগ নির্ণয় দিকে যেতে হবে। আর এন্ডোস্কোপি এটা খুবই সহজ জিনিস। প্রথমে আমি যখনই আমার রোগীকে বলি আপনার গলা বুক জ্বালা রোগটা নির্ণয় করার জন্য এর কারণটা কি, আপনার একটা এন্ডোস্কোপি অত্যন্ত জরুরি, ভয় পেয়ে যায়। প্রথমে হয় স্যার এটা ভীষণ মানে কষ্টের কাজ। অনেকেরই একটা স্যার ভুল ধারণা থাকে যে এন্ডোস্কোপি একটা অপারেশনের মতো আর কি। অপারেশন শুধু না, এটা কঠিন কঠিন পরীক্ষা। পরীক্ষা। দেখো অপারেশন তো সোজা, যেমন অপারেশন আপনি একটা ইনজেকশন দিলেন, স্পাইনাল দিলেন, অজ্ঞান করে নিলেন, সে অচেতন হয়ে গেল, সে আর বুঝতে পারছে না। বুঝতে পারছি। কিন্তু সে সজ্ঞানে যখন একটা এন্ডোস্কোপির কথা শুনে ভাবে যে এটা ভীষণ ভয়ানক জিনিস। অনেকে তো আমাকে করবো না, কান্নাকাটি শুরু করে দেয় চেম্বারে। তখন আমি তাদেরকে আশ্বস্ত করতে হয়, তাদেরকে কাউন্সিলিং করতে হয়। কাউন্সিলিং করলে বোঝানোর পরে তারা সবাই বুঝে। এবং এন্ডোস্কোপি পরীক্ষাটা অত্যন্ত সহজলভ্য, বেশি ব্যয় সাপেক্ষ না, এবং আজকাল সব জায়গায় এটার অ্যাভেলেবিলিটি আছে। এন্ডোস্কোপি করলেই আমরা এর সাথে সাথে আরো যে সমস্যাগুলো আছে, যেমন হার্নিয়ার জন্য হতে পারে, যেমন পেপটিক আলসারের জন্য হতে পারে, বা পাকস্থলীতে আমরা দেখতে পারি ইরোশন হলো কিনা, কোনো ইনফ্লামেশন হলো কিনা, সেই কারণে গলা বুক জ্বালা হতে পারে। তারপরে যদি আমরা দেখি যে অনেক সময় পোর্টাল হাইপারটেনশনের জন্য কি হচ্ছে, আমাদের ইসোফ্যাগাসের শিরাগুলো ফুলে যাচ্ছে, যার সঙ্গে রক্ত বমি হয়। অনেক সময় রক্ত বমি না হওয়ার মাঝখানে বা এই দুই মাঝখানে গলা বুক জ্বালা হতে পারে। এগুলো নির্ণয় করা সম্ভব। আচ্ছা স্যার, দর্শকদের উদ্দেশ্যে যদি একটু ক্লিয়ার করে দিতেন যে এই বুক জ্বালা পোড়াটা কি আসলে হার্টের জন্য হচ্ছে নাকি এটা গ্যাস্ট্রিকের সমস্যার জন্য হচ্ছে? তাছাড়া অনেকে কিন্তু বুঝে না যে আসলে এটা কেন, কিসের বুক জ্বালা পোড়া বা কেন হচ্ছে ব্যথাটা। আমি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনি যদি উচ্চ রক্তচাপের রোগী হয়ে থাকেন, বা আপনার যদি আরো শারীরিক কোনো রোগ থাকে, এবং আপনার যদি গলা বুক জ্বালা, যেটা আমরা বাসায় নিত্যনৈমিত্তিক ভাবে একটা অ্যাসিড বা অ্যান্টাসিড জাতীয় ওষুধ খেয়ে সেটাকে নিরাময় করতে পারি, যখন আপনার এটা নিরাময় হচ্ছে না এবং গলা বুক জ্বালার সাথে আপনার বুকের মাঝখানে ব্যথা হচ্ছে, এই ব্যথাটা আপনার দুই ঘাড়ের দিকে বা চোয়ালের দিকে চলে যাচ্ছে, এবং আপনার ঘাম হচ্ছে বা বমি বমি ভাব হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, দম নিঃশ্বাস নিতে ছাড়তে কষ্ট হচ্ছে, আপনি তখনই ভাববেন যে এই গলা বুক জ্বালাটা আর কিছু নয়, হয়তো হার্টের সমস্যার সাথে সম্পর্কিত। এবং হার্টের সমস্যাটা কি, হার্ট অ্যাটাক। গলা বুক জ্বালা সমস্যার জন্য রোগী অতটা বেশি সমস্যায় পড়বে না, সেটা হয়তো পরবর্তী সময়ে ওষুধ একবার দুইবার তিনবার খাওয়ার পরে সেটা সুস্থ হয়ে যাবে। লাইফ স্টাইল মেনটেন করলে, খাদ্যাভ্যাস পরিবর্তন করলে সে সুস্থ হয়ে যাবে। কিন্তু
হার্ট অ্যাটাক, গলা বুক জ্বালা, যদি আমি গলা বুক জ্বালাটার সাথে হার্ট অ্যাটাককে পার্থক্য করতে না পারি এবং আমি বিলম্বিত করে ফেলি, সেই ক্ষেত্রে কিন্তু আমি একটা ভয়ানক বিপদের সম্মুখীন হয়ে যাব। জি স্যার। স্যার আর অন্যান্য কি কি কারণে হতে পারে এই বুক জ্বালা পোড়াটা? সেগুলো আগেই বললাম যে হার্ট অ্যাটাকের সাথে গলা বুক জ্বালা সম্পর্ক হতে পারে, নিউমোনিয়া বা নিউমোথোরাক্স বুকের সমস্যার জন্য গলা বুক জ্বালা হতে পারে, তারপরে যে ধরুন আমাদের খাদ্যাভ্যাস এগুলোর জন্য গলা বুক জ্বালা হতে পারে, আমরা যে অহরহ বাত ব্যথাজনিত ওষুধ খেয়ে ফেলছি সেগুলোর জন্য গলা বুক জ্বালা হতে পারে, ধূমপান কারণের জন্য হতে পারে, তারপরে আমাদের অ্যালকোহল বা মদ্যপানের অভ্যাস থাকলে হতে পারে, নেশা জাতীয় খাবার গ্রহণ করার যদি একটা অভ্যাস থাকে নেশা করার, সেগুলোর জন্য গলা বুক জ্বালা হতে পারে। তবে আজকাল যেটা বেশি দেখা যাচ্ছে সেটা হলো ফাস্টফুড বা অতিরিক্ত তৈলাক্ত চর্বি জাতীয় মশলাযুক্ত খাবার খাওয়া এবং সেই সাথে কোমল জাতীয় জিনিস পান করা, এগুলো আমাদেরকে পরিহার করতে হবে। স্যার এই বুক জ্বালা পোড়ার চিকিৎসাটা কিভাবে দিয়ে থাকেন আপনারা? বুক জ্বালা পোড়ার চিকিৎসার সাথে সাথে প্রথমেই আমাদের তার খাদ্যাভ্যাস দেখতে হবে। সেই প্রথম থেকে শুরু, তার খাদ্যাভ্যাসটা দেখতে হবে। তার এই বুক জ্বালার সাথে অন্যান্য কোনো রোগের সংশ্লিষ্টতা বা সংস্পর্শতা আছে কিনা সেটা নির্ণয় করতে হবে। তারপরে তার যে ওষুধ আমরা দিয়ে থাকি সেটা সিম্পল জিনিস, অ্যান্টাসিড বা প্রোটন পাম্প ইনহিবিটর, এটা আজকাল সব জায়গায় পাওয়া যায়। এটা একটা ডাক্তারের পরামর্শ নিয়ে রোগটা নির্ণয় করে খাদ্যাভ্যাস পরিবর্তন করে এই ওষুধ যদি আমরা গ্রহণ করি, অতি সহজেই আমাদের এই গলা বুক জ্বালাটা আমরা নিরাময় করতে পারবো। স্যার এর কি কোনো সার্জিক্যাল চিকিৎসা আছে? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন। সার্জিক্যাল কোনো ইন্টারফেয়ার বা ইন্টারভেনশন এখানে আছে কিনা বা প্রয়োজন হয় কিনা, আমরা সবাই জানি যে আমাদের বুক এবং পেট এই দুটোর মাঝখানে একটা পাতলা পর্দা আছে যেটাকে বলা হয় ডায়াফ্রাম। এই ডায়াফ্রামে কতগুলো ছিদ্র আছে এবং ওরই এক ছিদ্র দিয়ে, কারণ আমাদের অন্ত্র যেটা আমরা ইন্টেস্টাইন বলি সেটা পেটে থাকে, ওটারই একটা পার্ট হলো ইসোফ্যাগাস যেটা আমাদের খাদ্যনালী বলি, সেটা বুকে থাকে। ওই অন্ত্রর পার্টটার কন্টিনিউশনের যেটা বুকে আসছে ইসোফ্যাগাস, সেটা ওই ডায়াফ্রামের একটা ছিদ্র দিয়ে যাচ্ছে এবং ওরই নিচে ঠিক ওই ডায়াফ্রামের নিচে আমাদের পাকস্থলী। অনেক সময় দেখা যায় পাকস্থলীর উপরের একটা অংশ ফান্ডাস বা আরেকটা অংশ এটা ওই ছিদ্র দিয়ে উপরের দিকে বুকের দিকে উঠে যাচ্ছে, তখনও যে গলা বুক জ্বালা হয়। এই যে উঠে গেল গলা বুক জ্বালা হচ্ছে, তখন এই যে উপরের অংশটা পাকস্থলীর উপরের অংশটা বুকের দিকে ঢুকে গেল, ওইটাকে সার্জিক্যালি চিকিৎসা দেওয়া যায় এবং এটাকে বলা হয় আসলে ফান্ডাপ্লিকেশন। হ্যাঁ, ফান্ডাপ্লিকেশন এই চিকিৎসা খুব সহজ। ওই যে অংশটা উপরের দিকে উঠে গেল ওটাকে কিছুই না, ওই ইসোফ্যাগাসের সাথে একটু টাই করে দিলেই বা অন্য কোনো স্ট্রাকচারের সাথে টাই করে দিলে কাছাকাছি, তাহলে আর ওই গলা বুক জ্বালাটা থাকে না। স্যার অনেক সময় দেখা যায় যে খাবার পরে গলার মধ্যে খাবারটা আটকে থাকে, হয়তো বা হজম হচ্ছে না ঠিক মতো, তখনও কিন্তু স্যার গলা জ্বালা পোড়াটা হয়। তো স্যার এই সময় করণীয়টা কি? আসলে বাসায় বসে আসলে কি করা উচিত প্রাথমিকভাবে? বাসায় বসে অনেকে আমরা কি করি, প্রথমেই যে একটা অ্যান্টাসিড খেয়ে ফেলি, একটা পিপিআই বা প্রোটন পাম্প ইনহিবিটর যেটা বাজারে খুব সহজলভ্য, সেগুলো আমরা খেয়ে ফেলি। এগুলা খেয়ে সাময়িক নিরাময় করা যায়, তবে আমাদেরকে প্রথমেই বুঝতে হবে গলা বুক জ্বালাটা যে কারণে হচ্ছে, যে সেই কারণটার থেকে নিজেকে দূরে রাখা। আমি যদি বাত ব্যথার ওষুধ খাওয়ার কারণে বা ডাক্তারের পরামর্শ মতো বাত ব্যথার ওষুধটা আমি না গ্রহণ করি, সেই কারণে যদি আমার গলা বুক জ্বালা হয়, সেটা আমাকে পরিহার করতে হবে। বাত ব্যথার ওষুধ আমার যদি প্রয়োজন হয় আমি ভরা পেটে খাবো। অতিরিক্ত চর্বি জাতীয় মশলা জাতীয় খাবার বা গরম খাবার, অনেকে গরম খাবার খেতে হয়, একদম চা গরম হতে হবে বা ভাত বা তরি তরকারি গুলো গরম হতে হবে, এই ধরনের গরম খাবারও তার গলা বুক জ্বালা হয়। এবং পেটে এর কারণে কি অতিরিক্ত মেদ জমে যায়। এই মেদ কি করে, আমাদেরকে পেটের যে স্ট্রাকচার পাকস্থলী এগুলোকে চাপ দিচ্ছে, তখন এইখানে যে অ্যাসিড গুলো হচ্ছে রিফ্লাক্স হচ্ছে, যার জন্য এটাকে বলা হয় গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এই রিফ্লাক্স হয়ে যখনই খাদ্যনালীতে চলে যাবে তখনই এই গলা বুক জ্বালাটা হবে। স্যার এই ধরনের রোগীদেরকে আপনারা কি রকম অ্যাডভাইস দিয়ে থাকেন? সর্বপ্রথম অ্যাডভাইস হলো যেসব কারণে গলা বুক জ্বালা হচ্ছে সেগুলো পরিহার করা, ধূমপান পরিহার করা, খাদ্যাভ্যাস পরিবর্তন করা। যেমন ফাস্টফুড এত মুখরোচক খাবার যে না খেলেই বা না দেখলেই বা না টেস্ট করলেই নয়, তবে হ্যাঁ একটা সীমিত ভাবে টেস্ট করতে হবে। অতিরিক্ত তৈলাক্ত মশলা জাতীয় খাবার বর্জন করতে হবে এবং খাবারের সাথে
প্রচুর পরিমাণে শাকসবজি, পানি গ্রহণ করতে হবে। এবং এই পানিগুলো কিভাবে, আপনি খাবারের পরে, যেমন আমি আমার রোগীদেরকে বলে দিই যে আপনারা খাবার গ্রহণ করার পরে হাত ধুয়ে 2-3 মিনিট হাঁটবেন, হাঁটার পরে পানি পান করবেন, সাথে সাথে পানি পান করবেন না। পেটের উপরে যেন অতিরিক্ত চাপ না পড়ে। খাওয়ার পরেই সাথে সাথে শুতে যাবেন না। গলা বুক জ্বালা যাদের হচ্ছে তাদেরকে উপদেশ দিতে হয় যে আপনি শোয়ার সময় মাথার দিকটা উঁচু করে রাখবেন। পেটে অতিরিক্ত চর্বি জমে গেলে কি বলতে হবে, আপনার চর্বি বা মেদ কমাতে হবে। এই জন্য আপনি চর্বি জাতীয় তৈলাক্ত রিচ ফুড বন্ধ করে দিয়ে আপনি শাকসবজি একটু বেশি খাবেন, হাঁটাচলা করবেন বেশি পরিমাণে, তাহলেই আপনার শরীরের যে স্ট্রাকচারটা এটা ঠিক থাকলে অটোমেটিক গলা বুক জ্বালা কমে আসবে। স্যার, লাইফস্টাইল মডিফিকেশনের কি কোনো ব্যাপার আছে যে একটু এক্সারসাইজ করতে হবে বা নিজেকে একটু ফিট রাখতে হবে, এগুলো নিয়ে যদি একটু বলতেন। অবশ্যই লাইফ স্টাইল মডিফিকেশনের সাথে সাথে সেই একই কথা, খাদ্যাভ্যাস। অতিরিক্ত মেদ চর্বি জমানো যাবে না, অতিরিক্ত পরিমাণে তৈলাক্ত চর্বি জাতীয় খাবার ফাস্টফুড গ্রহণ করা যাবে না, নিয়মিত এক্সারসাইজ বা হালকা ব্যায়াম করলে ভালো। এবং মহিলাদের প্রতি আমি যেমন স্পেশালি বিশেষভাবে বলে দিই যে আপনারা আপনাদের এই কাপড়টা টাইট করে পরবেন না, বা যাদের শরীরে বেশি মেদ আছে তাদের যদি এই গলা বুক জ্বালার প্রবণতা বেশি থাকে, বলি রাত্রেবেলা শোয়ার সময় মাথার দিকটা একটু উঁচু করে শোবেন, এইসব জিনিসগুলো। তারপরে মহিলাদের বেলায় আরো যারা মাটিতে বসে বা নিচে বসে পেটের উপর চাপ দিয়ে কাজকর্ম করেন, সেটা পরিহার করতে হবে। এগুলো যদি তারা বা আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে গলা বুক জ্বালার সমস্যা থেকে আমরা নিজেকে নিরাপদ রাখতে পারবো। স্যার, প্রেগনেন্ট মহিলাদের তো অনেক সময় এরকম দেখা যায় যে গ্যাস্ট্রিকের সমস্যার জন্য বুক জ্বালা পোড়া হচ্ছে বা গলা জ্বালা পোড়া হচ্ছে, তো সেই ক্ষেত্রে তাদের করণীয়টা কি স্যার? গর্ভবতী মহিলাদের প্রথম 3 মাসে একটা সমস্যা হয়, যেটাকে তারা বলে থাকেন যে মর্নিং সিকনেস। এই সময় তাদের বমি ভাব হতে পারে, খাওয়ায় অরুচি হতে পারে, সেই সঙ্গে গলা বুক জ্বালা হতে পারে। সেই ক্ষেত্রে তাদের সবচেয়ে বেশি করণীয় যেটা হবে, একটা ডাক্তারের পরামর্শ নিয়ে, যদি মহিলা বিশেষজ্ঞ ওনাদেরকে পরামর্শ দিতে পারেন তাহলে ঠিক আছে, আর না হলে একটা গ্যাস্ট্রোএন্টারোলজি ডাক্তারের পরামর্শ নিয়ে, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করা। এবং প্রেগনেন্সির 2nd এবং 3rd ট্রাইমেস্টারে যখন ফিটাসটা বা ভিতরের শিশুটা বৃদ্ধি পায়, তখন কিন্তু পেটের ভিতরে একটা চাপের সৃষ্টি হয়, এবং সেই চাপের ফলে দেখা যায় পাকস্থলীর উপরে চাপ হচ্ছে, এবং সেই কারণে এই পাকস্থলীর অ্যাসিড আবার রিফ্লাক্স হচ্ছে উপরের দিকে, সেই খাদ্যনালীতে ইসোফেগাসে গলা বুক জ্বালা হচ্ছে। সেই জন্য তখন কি করতে হবে, পেটের উপরে যেন চাপটা না পড়ে সেটার ব্যবস্থা রাখতে হবে। যেমন পেটিকোট বা কাপড়গুলো একটু হালকা করে পরা, রাত্রেবেলা শোয়ার সময় মাথার দিকটা একটু উঁচু করে রাখা, এবং তারপরে গলা বুক জ্বালা বেশি হলে একটা ওষুধ গ্রহণ করা। স্যার, বাংলাদেশে তো দেখা যায় হরহামেশা সবাই গ্যাস্ট্রিকের ট্যাবলেট একটা করে খেয়ে ফেলে, মানে একটু বুক জ্বালা পোড়া হলো বা গলা জ্বালা পোড়া হলো খেয়ে ফেললো। তো এই গ্যাস্ট্রিকের ওষুধ বেশি বেশি খাওয়ার কি কোনো সাইড এফেক্টস আছে? হ্যাঁ, আসলে অনেক ধরনের গ্যাস্ট্রিক অ্যাসিড, যেমন আমরা যদি চিন্তা করে থাকি এই অ্যান্টাসিড জাতীয় ওষুধগুলোর উৎপত্তি বা সৃষ্টি বা আমাদের গ্রহণ করার সময় কখন থেকে শুরু, 1960 সেই সময় থেকে প্রথমে বাজারে আসছে অ্যান্টাসিড নামে সিরাপ। তারও আগে ছিল কার্মিনেটিভ নামে একটা সিরাপ। এগুলো কি করতো, পেটের যে শীত সেটাকে নিউট্রালাইজ করার জন্য এগুলোর উৎপত্তি। এই এই সিরাপগুলোর পরে আসলো কি বাজারে, H2 ব্লকার, যেটাকে আমরা র্যানিটিডিন, এখনো পাওয়া যায় সিমিটিডিন, এই ধরনের ওষুধ ছিল। এখন আসছে পিপিআই, অনেক রকমের পিপিআই। প্রতিটা ওষুধের, এবং আপনি যদি একটা মাথা ব্যথার জন্য প্যারাসিটামল ট্যাবলেটও গ্রহণ করেন, সেগুলো তো একটা সাইড এফেক্টস থাকতে পারে। সেই জন্য এই ধরনের ওষুধের একটা সাইড এফেক্টস আছে। হরহামেশা ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ গ্রহণ করা উচিত নয়। রোগীদের প্রতি আমার পরামর্শ হবে, আপনার গলা বুক জনিত সমস্যা আছে, আপনি একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের সাথে কনসাল্ট করেন, পরামর্শ গ্রহণ করেন, রোগ নির্ণয় করেন। এবং এই আমি আমার রোগীদের বলে থাকি, এই ধরনের অ্যান্টাসিড জাতীয় পিপিআই জাতীয় ওষুধ 12 মাস খাওয়ার কোনো প্রয়োজন নাই। যদি ঠিকমতো রোগ নির্ণয় করা হয়, আপনি যদি আপনার ডাক্তার সাহেবের পরামর্শ মতো চলেন, তাহলে নির্দিষ্ট একটা সময় খাওয়ার পরে এবং আপনার লাইফ স্টাইল যদি ঠিক থাকে, তাহলে এই 12 মাস এই ওষুধ খাওয়ার প্রয়োজন হয় না। তবে তবে যাদের অন্য রোগ আছে,
অনেক ধরনের বাত ব্যথা, হার্টের ওষুধ, হার্টের রোগী, ডায়াবেটিস রোগী, কিছু কিছু রোগী, এই ধরনের রোগীদের বিভিন্ন ওষুধ খাওয়ার প্রয়োজন হয়, যেগুলো আমাদের কি হয়, পাকস্থলীতে অ্যাসিড সিক্রেশনকে বাড়ায়, বা আমাদের বিভিন্ন হজমের সমস্যা করে, বা আমাদের এই যে বললাম যে রিফ্লাক্স প্রসেস সিস্টেম, যে গ্যাস্ট্রোইসোফেজিয়াল স্ফিংটার, যেটা আমাদের স্টমাক এবং ইসোফেগাসের মধ্যে বিদ্যমান, সেটার যদি কার্যকারিতা হ্রাস করে, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে ওই ওষুধগুলোর সাথে অবশ্যই এই অ্যান্টাসিড বা পিপিআই জাতীয় ওষুধ গ্রহণ করতে হবে, গ্রহণ করতে হবে। স্যার আমাদের প্যানা ফেসবুকে কমেন্ট করছে, আমরা কিছু কমেন্ট করে আসছি। স্যার রাজ খান লিখেছেন, কোনো মিষ্টি খাবার খেলে মুখটা টক হয়ে যায় এবং তখনই টক ঢেক উঠে, এটা কেন হচ্ছে উনি জানতে চাচ্ছেন স্যার। ধন্যবাদ। আসলে এটা ঠিকই বলেছেন, অনেক সময় অনেকের, সবারই যে মিষ্টি খেলে এই ধরনের সমস্যা হবে তা নয়, কিন্তু দেখা যায় যে কারো মিষ্টি খেলে হচ্ছে, কারো মুড়ি খেলে হচ্ছে, কারো ঝাল খেলে হচ্ছে, মশলা জাতীয় খাবার খেলে হচ্ছে। হ্যাঁ, মিষ্টি জাতীয় খাবার খেলে অনেকের হয়, দেখা যায় যে বুক জ্বালা করছে, একটু টক ঢেকুর হচ্ছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে মনে হচ্ছে যে আপনার হয় অ্যাসিড সিক্রেশনটা একটু বেড়ে যাচ্ছে পাকস্থলীতে, অথবা হয়তো দেখা যেতে পারে যে আমরা যেটা বললাম গ্যাস্ট্রোএসোফেজিয়াল স্ফিংটার, যেটা সেটা দুর্বলতার কারণে অ্যাসিড রিফ্লাক্সটা হচ্ছে। হ্যাঁ ভাই, সেই কারণে যদি আপনি মনে করেন, আপনি একটু অ্যান্টাসিড বা ডাক্তারের পরামর্শ নিয়ে একটু পিপিআই ওষুধ গ্রহণ করতে পারেন। স্যার এরপর টিএম মোহাম্মদ আরাফাত লিখেছেন, ওনার বুকে ব্যথা করে না, বুকে জ্বালা পোড়া নেই, কিন্তু ওনার পেটে ব্যথা করে। দেখা যায় যে সবসময় মনে হয় তার পেটটা খুব ভরা আছে এবং ভার ভার মনে হয় ভিতরে, মানে খুব ক্ষুধা থাকলেও আহ সেটা সত্ত্বেও সে খেতে পারে না, কারণ তার মনে হয় যে বমি হয়ে যাবে। এবং কিভাবে এই সমস্যার সমাধান পেতে পারেন উনি জানতে চাচ্ছেন। ভাই, আপনি অনেক দুঃখ প্রকাশ করেই লিখেছেন মনে হচ্ছে। আসলে পেট ফাঁপ দেওয়া, যেটাকে আমরা অ্যাবডোমিনাল ব্লোটিং বা অ্যাবডোমিনাল ডিস্টেনশন বলে থাকি, দেখা যায় অনেকেই বলেন, স্যার পেট বোঝাই এত গ্যাস, পেট খালি, খেতে ইচ্ছা করে কিন্তু খেতে পারছি না, পেট একদম গ্যাসে ভরে আছে, পেট ফাঁপ দিয়ে আছে। এগুলো অনেক সময় বদহজমের কারণে হয়, অনেক সময় আমাদের শারীরিক সমস্যাজনিত কারণে হয়, অনেক সময় যে আমরা বিভিন্ন ধরনের খাবার খাচ্ছি, যে আমরা এতক্ষণ আলোচনায় বললাম, সেগুলোর কারণে হতে পারে। আমি আপনাকে উপদেশ দিব, আপনি একজন ভালো গ্যাস্ট্রোএন্টারোলজির সাথে পরামর্শ করবেন। আপনার এই পেট ফাঁপ দেওয়া বা পেট বদহজমজনিত যে সমস্যা, গলা বুক জ্বালা, এ ব্যাপারে আলাপ আলোচনা করে, রোগটা নির্ণয় করে, সমস্যাটা নির্ধারণ করে তারপরে ওষুধ গ্রহণ করবেন। আশা করি আপনি সুস্থ হয়ে উঠবেন। তারপরে রোজি তাসনুবা লিখেছেন, উনি ঝাল মিষ্টি টক তেলের কোনো কিছু খেলে আহ উনার দেখা যায় যে বুক জ্বালাপোড়া, গলা জ্বালাপোড়া শুরু হয়ে যায়। ওনার বয়স 26 বছর, তো উনি জানতে চাচ্ছেন যে এটা কেন হচ্ছে এবং ওনার এখন কি করণীয়। হ্যাঁ, যে সেটা ঝাল জাতীয় বা টক জাতীয় জিনিস খেলে গলা বুক জ্বালা জ্বলতে পারে, যেটা আমরা আমরা আমাদের আলোচনায় এতক্ষণ আমরা আলোচনা করলাম, সেটা অতিরিক্ত মশলা জাতীয়, ঝাল জাতীয় খাবার, তৈলাক্ত জাতীয় খাবার আমাদের পাকস্থলীতে কি হয়, অ্যাসিডের নিঃসরণ বাড়িয়ে দেয়, এবং সেটাই রিফ্লাক্স হয়ে যখন ইসোফেগাসে আসে তখনই গলা বুক জ্বালা শুরু হয়। সেজন্য আপনার প্রতি আমার উপদেশ থাকবে, এই ঝাল জাতীয়, তৈলাক্ত জাতীয় খাবার, চর্বি জাতীয় খাবার এবং গরম খাবার আপনি পরিহার করবেন। পরিহার করে আপনি যদি তারপরও এই গলা বুক জ্বালাটা থাকে, তাহলে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আপনি রোগটা নির্ণয় করে, সমস্যাটা নির্ণয় করে ওষুধ গ্রহণ করবেন। তারপর সেলিনা পারভিন লিখেছেন, তার বয়স 30 বছর, ওনার বুকে এবং পিঠে এমন ভাবে ব্যথা করে যে ওনার অনেক কষ্ট হয় এবং সেটা শুধু পানি খেলে একটু ভালো লাগে। মাঝে মাঝে বুকের এদিকে ওদিকে ব্যথা করলে আহ উনি শুয়ে থাকেন এবং উনি বলছেন বেশি করে যে উনি যখন কমলা বা জাম্বুরা খান তখন ওনার সাথে সাথে ব্যথা শুরু হয়ে যায়। তো দেখা যায় ওনার বছরে প্রায় প্রতিদিনই প্যান্টোনিক্স 20 খেতে হয়। তো আসলে ওনার এখন কি করা উচিত স্যার? আপনি যেটা বললেন যে কমলা বা জাম্বুরা খেলেই আপনার এই বুকে জ্বালা, বুক ব্যথা, গলা ব্যথা শুরু হয়, আসলে এটা কি, এই ফলগুলো কি যদি টক হয়ে থাকে তাহলে দেখবেন যে এখানে অ্যাসিড আছে। এটা পাকস্থলীতে, যে পাকস্থলী আমাদের যে অ্যাসিড, সেটার
নিঃসরণকে আরো বাড়িয়ে দেয়, এবং এই দুয়ে মিলে দেখা যায় কি হয় যে ওই রিফ্লাক্সে আবার আপনার গলা বুক জ্বালা হচ্ছে, এবং এই গলা বুক জ্বালার সাথে আপনি মনে করতে পারেন অনেক সময় পিঠেও ব্যথা হতে পারে, এটা ছড়িয়ে যেয়ে বুকেও চলে যেতে পারে। সেক্ষেত্রে আপনার যদি অন্য কোনো হৃদরোগ বা উচ্চ রক্তচাপের সমস্যা না থাকে, আপনি এই ক্ষেত্রে রোগটা নির্ণয় করুন। এর সাথে আমাদের আরেকটা ব্যাপার আছে যেটা আমরা এতক্ষণ আলোচনায় আসে না, সেটা হলো একটা জীবাণু, এইচ পাইলোরাই। এইচ পাইলোরাই জীবাণুটা যদি আপনার পেটে থাকে, সেই পরীক্ষাটা করে নেন, এবং সেই জীবাণুটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করার জন্য, অ্যাসিডিটির যে অ্যাসিড রিফ্লাক্সটা কমানোর জন্য আপনি রোগটা নির্ণয় করে এক কোর্স ওষুধ যদি খান, আমার মনে হয় আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন। তারপরে ডাক্তার শামীম আরাফাত লিখেছেন, ওনার ভাইয়ের বয়স 33 বছর। ওনার বড় ভাইয়ের আলট্রাসোনোগ্রাফির রিপোর্টে মাইল্ড হেপাটোমেগালি গ্রেড 1 এসেছে, এবং রিপোর্টের রেজাল্ট হয়েছে ক্রনিক ক্যালকুলাস কলিসিস্টাইটিস। তো তার কি কোলিসিস্টেক্টমি এখনই করতে হবে কিনা, অথবা এই এই মুহূর্তে কি সেটা অ্যান্টিবায়োটিক খাওয়ানো যাবে কিনা উনি জানতে চাচ্ছেন। ভাই, ক্রনিক ক্যালকুলাস কলিসিস্টাইটিস, এক্ষেত্রে যদি আপনার কোনো অ্যাকিউট সিমটম না হয়, যেটাকে আমরা বলে থাকি প্রচন্ড পেট ব্যথা, বমি ভাব, জ্বর, অ্যাকিউট সিমটম যদি না থাকে, ক্রনিক কলিসিস্টাইটিস অনেক সময় আপনি আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে অপারেশনটাকে ডিলেও করতে পারেন। তবে হ্যাঁ, এত বেশি ডিলে করা ঠিক নয়, কারণ অনেক সময় এই ক্রনিক ক্যালকুলাস কলিসিস্টাইটিস থেকে অন্য বিভিন্ন জটিলতায় কমপ্লিকেশনের সৃষ্টি হতে পারে। কাজে আপনি এই ক্ষেত্রে একজন সার্জনের সাথে পরামর্শ করবেন, এবং সেই মোতাবেক যদি অপারেশনের পরামর্শ উনি দেন, তাহলে তাড়াতাড়ি করে নেবেন। স্যার এরপরে মোহাম্মদ নোমান লিখেছেন, তার বয়স 37 বছর। তার গ্যাস্ট্রিকের সমস্যা যখনই বেড়ে যায় তখনই দেখা যায় যে তার বুকটা জ্যাম হয়ে যায়, এবং এই ক্ষেত্রে দেখা যায় তখন ওনার শ্বাসকষ্ট আছে স্যার, তো উনি তখন মন্টেলুকাস গ্রুপের ওষুধগুলো খেলেও তার তখন বুকে জ্যাম ভাবটা কন্ট্রোল হয় না। উনি ধূমপান করে না, এবং উনি বলেছেন যে যখন 8-9 ঘন্টা উনি ঘুমান তারপরেও বুকটা এরকম জ্যাম হয়ে থাকে। তো এটা কিসের কারণে হচ্ছে, এবং এটা থেকে কিভাবে উনি পরিত্রাণ পেতে পারেন স্যার? ভাই, আপনি বললেন যে আপনার শ্বাসকষ্টের সমস্যা আছে। শ্বাসকষ্ট রোগটাকে আপনি প্রথমে পরিপূর্ণভাবে কন্ট্রোলে আনবেন, আয়ত্তের ভিতর আনতে হবে। এই ব্যাপারে আপনার যদি বিটা অ্যাগনিস্ট যে ওষুধগুলো আছে, যেগুলো আমাদের শ্বাসকষ্ট থেকে নিরাময় করে, সেগুলো গ্রহণ করবেন। আপনি ইনহেলার গ্রহণ করতে পারেন। আর মন্টেলুকাস জাতীয় ওষুধ আপনাকে 12 মাস খেতে হবে। কিছু কিছু ইনহেলার আপনাকে 12 মাস নিতে হবে। আপনি যদি শ্বাসকষ্টটাকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে এই যে গলা বুক জ্বালার সমস্যাটা, এটা কিন্তু খুব সহজেই নিরাময় হয়ে যাবে আপনার। এবং সেই সাথে আপনার শ্বাসকষ্ট নিরাময় হয়ে গেলে বুকের যে চাপ চাপ ভাব, বুকে যে জ্যাম জ্যাম ভাব যেটা আপনি অনুভব করছেন, সেটাও আপনি অনেক সহজেই নিরাময় পেয়ে যাবেন। স্যার এরপর মাকসুদা আনসারী লিখেছেন, গ্যাস্ট্রিকের ওষুধ না খেয়ে আর কিভাবে গ্যাস্ট্রিক বা বুক জ্বালা পোড়া নিরাময় করা যেতে পারে উনি জানতে চাচ্ছেন। এটা খুবই ভালো আপনি প্রশ্ন করেছেন। গ্যাস্ট্রিকের ওষুধ, যেটা আমরা বলে থাকি অ্যান্টাসিড বা পিপিআই, যেগুলো আমরা হরহামেশা খেয়ে থাকি, এগুলো গলা বুক জ্বালা করলেই আমরা খেয়ে ফেলি। এগুলো না খেয়ে কিভাবে করা যায়? না খেয়ে কিভাবে করা যায়? খুব সহজ। যেটা আমরা আলোচনায় বললাম, যে যেসব কারণে আমাদের গলা বুক জ্বালা হচ্ছে, খাবারের হ্যাবিট বা অন্যান্য যে কারণগুলো, সেই কারণগুলো যদি আমরা নিরাময় করতে পারি, সেই কারণগুলো থেকে যদি আমরা নিজেদেরকে দূরে রাখতে পারি, তাহলে আমার গলা বুক জ্বালা হবে না, আমার ওষুধ খাওয়ার প্রয়োজন হবে না। স্যার এরপর আহমেদ মির্জা সুমি লিখেছেন, তার বয়স 29 বছর। কয়েকদিন আগে গাড়িতে চড়ার পর অনেকবার বমি হয়, পরে বমির সাথে রক্ত যায়, গলা প্রচন্ড জ্বলা শুরু হয়, কিছু খেতে গেলেই বুকে চাপ লাগে, গিলতে পারে না। এটা কি গ্যাসের প্রবলেম নাকি উনি জানতে চাচ্ছেন। ভাই আহমদ, আপনার বয়স 29, আপনার বমির সাথে রক্ত যায়, একবার এটা আপনি অনুভব করেছেন। এটা আপনি খুব হালকা ভাবে নেবেন না, আমি আপনাকে বলবো। কারণ বমির সাথে রক্ত আসা অনেক কারণেই হতে পারে। এটা আপনার উচিত হবে একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের সাথে আলাপ করে নিয়ে আপনার এই সমস্যাটা আগে নির্ধারণ করেন, এবং সেইভাবে ওষুধ গ্রহণ করেন। স্যার এরপরে ইনজামুল হক লিখেছেন, ওনার বয়স 28 বছর। ওনার প্রায় সময় বুক জ্বালা পোড়া করে এবং সাথে বুকের খাঁচায়ও ব্যথা করে। উনি টেস্ট করিয়েছেন এবং রিপোর্টে এসেছে প্যারেনকাইমাল ইকোজেনিসিটি লিভার। উনি জানতে চাচ্ছেন স্যার যে আসলে বুকের খাঁচায় ব্যথা হওয়ার কারণটা কি, এবং কাশি দিলেও অথবা জোরে নিঃশ্বাস ফেললেও ওনার খুব কষ্ট হয়, তখনও বুকে ব্যথাটা হয় খাঁচায়। আসলে ভাই, আপনি যেটা বললেন এটা একটু ভিন্ন ধরনের সমস্যা আমার মনে হচ্ছে। কাশি দিলে বা
একটু হেঁচি দিলে আপনার বুকের খাঁচায় ব্যথা হচ্ছে, এটা আমার মনে হয় যে আপনার অন্য কোনো সমস্যা, এটা ঠিক গলা বুক জ্বালা নয়। আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে আগে এটাকে নির্ধারণ করুন, নিরূপণ করুন যেটা কি রোগ, তারপরে সেইভাবে ওষুধ গ্রহণ করুন। বুকের কোনো সমস্যার জন্য হতে পারে, বুকের হাড়ের সমস্যার জন্য এরকম আপনার ব্যথা হতে পারে। কাজেই আগে আপনি সঠিকভাবে রোগটা নির্ণয় করুন, তারপরে আপনি ওষুধ গ্রহণ করুন। এরপর ফারজানা ইয়াসমিন মিতা লিখেছেন, তার আম্মার বয়স 55 বছর। ওনার প্রায়ই পেটে জ্বালাপোড়া করে এবং গলায় জ্বালাপোড়া হয়। তো এই বিষয়ে কি কোনো পরামর্শ দেওয়া যাবে কিনা, মানে উনি উপদেশ চাচ্ছেন। বোন ফারজানা, আপনি বললেন যে প্রায় আপনার পেটে ব্যথা হয়, গলা বুক জ্বালা যন্ত্রণা আচ্ছা, করে। ওনার আম্মার। আপনার মার, আপনি একটু খেয়াল করেন প্রথমে যে আপনার মার বয়স কত, ওনার অন্য কোনো শারীরিক সমস্যা আছে কিনা, এবং যদি গলা বুক জ্বালা করে থাকে উনি অন্য কোনো ওষুধ সেবন করেন কিনা সেটাও লক্ষ্য রাখেন। তারপরে গলা বুক জ্বালার কারণটা নির্ধারণ করেন। একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে দরকার হলে এন্ডোস্কোপি করান, সাথে সাথে আরো দু একটা যদি পরীক্ষার প্রয়োজন হয় সেগুলা করান। করায় নেওয়ার পরে যদি আপনি পরিমিত এবং নির্ধারিত ওষুধ খেতে পারেন, এবং অন্য কারণগুলো যেসব কারণে হয়ে থাকে সেগুলো যদি আপনি পরিহার করেন, আপনার মা আশা করি সুস্থ হয়ে উঠবেন। স্যার, অনেক সময় দেখা যায় যে অনেকের কন্টিনিউয়াসলি হেঁচকি উঠে স্যার, টক ঢেক উঠে, যেটা কিনা অ্যান্টাসিড বা কোনো ধরনের অ্যান্টি অ্যালসারেন্টেই কমে না। তো সেই ক্ষেত্রে স্যার আসলে কি করা উচিত? না, আসলে এটা হেঁচকি না, হেঁচকি একটা ভিন্ন জিনিস, হিক্কাপ আচ্ছা, হিক্কা। সেটা একটা ভিন্ন রোগ। আর যেটা আপনি বলতে চাচ্ছেন যে ঢেকুর, বেলচিং, সেটা হলো বেলচিং, যে ঢেকুর হচ্ছে, খাওয়ার পর অনেকে লম্বা ঢেকুর দেয়, গ্যাস বের হচ্ছে, সে একটা রিলিফ পেলো, গ্যাস বের হচ্ছে, অনেকের নিচে দিয়ে পর্যাপ্ত পরিমাণে বায়ু সরে, ওনারা অনেকে অনেকে এসে আমাদেরকে বলেন যে তার মুখে দুর্গন্ধ হয়। এগুলো এই বদহজমের সাথে একটা সম্পর্কযুক্ত। অনেক সময় এগুলো কিন্তু এই মুখে দুর্গন্ধ হচ্ছে, দেখা যাচ্ছে তার অনেক দিনের এই গলা বুক জ্বালা উনি অবহেলা করেছেন, অবহেলা করার পরে তার গ্যাস্ট্রিক আলসার সমস্যা হয়ে গেছে, ওর থেকে ওনার পাকস্থলী যে আউটলেট অবস্ট্রাকশন হয়ে যে পচা খাদ্যগুলা পেটে আটকে যে দুর্গন্ধ হচ্ছে, এগুলো আমাদেরকে চিন্তা করতে হবে। আসলে রোগীর বয়স, রোগের যে লংজিভিটি, ক্রনিসিটি, এইগুলা দেখে নিয়ে তারপরে আমাদের রোগ নির্ণয়ের দিকে যেতে হবে। তারপরে মনু লিখেছেন, ওনার ডান সাইডের বুকে সবসময় ব্যথা করে, এর জন্য উনি এন্ডোস্কোপি করিয়েছিলেন, কোনো খারাপ রিপোর্ট আসেনি। তখন ওনাকে ডাক্তার সার্জিল 20 এবং বমির ট্যাবলেট দিয়েছিল, বাট এখনো ব্যথা অনুভব করেন উনি। তাহলে এখন ওনার কি করা উচিত? আসলে বোন, আপনি গলা বা বুক ব্যথার জন্য ডান ডান দিকে এটার জন্য এন্ডোস্কোপি করেছেন, এন্ডোস্কোপিতে তেমন কোনো সমস্যা ছিল না। ডাক্তারের পরামর্শ তো আপনি সারবেল এবং বমি বন্ধ হওয়ার ওষুধও খাচ্ছেন। আমার মনে হয় যে এই ক্ষেত্রে ঠিক আপনার এই সমস্যাটা হয়তো পরিপাক তন্ত্রের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। আপনি আরেকটু ডাক্তারের সাহেবের সাথে পরামর্শ গ্রহণ করে এই যে বুক ব্যথার কারণটা আপনি নির্ধারণ করার চেষ্টা করেন, এবং সেইভাবে ওষুধ গ্রহণ করলেই আপনি ইনশাল্লাহ সুস্থ হয়ে উঠবেন। তারপরে মনির হাসান লিখেছেন, ওনার মেয়ের বয়স 10 বছর। প্রতিদিন সন্ধ্যা হলেই দেখা যায় তার পেটে ব্যথা শুরু হয়ে যায় এবং দিনকে দিন সেটা বাড়ছেই, এবং তার ওয়েট গত কয়েক মাসে অনেক কমে যাচ্ছে। এখন আসলে ওনাদের কাকে দেখানো উচিত বা কি করা উচিত, আপনার কাছে উপদেশ চাচ্ছি। আসলে ভাই মনির, আপনি আপনার মেয়েকে নিয়ে চিন্তিত। আসলে আপনি যে কোথায় বসবাস করেন সেটা আমার ঠিক জানা নাই, তবে মেয়ে 10 বছর বয়স, খাওয়া দাওয়া কমে যাচ্ছে, ওজন কমে যাচ্ছে, এক্ষেত্রে আমাদের দেশে পেটে ব্যথা হচ্ছে, এই ক্ষেত্রে আমাদের দেশে অনেক সময় দেখা যায় যে কৃমি জাতীয় সমস্যার কারণে এগুলো হয়। অনেক পেটে ব্যথা হয়, তার খাদ্য গ্রহণ করা বা খাওয়ার রুচি কমে যায়, এবং সে দিন দিন রক্ত স্বল্পতা থেকে শুকিয়ে যায়। এছাড়া অন্যান্য কোনো শারীরিক হরমোনজনিত সমস্যাও হয়। আমার মনে হয় আপনি বিলম্ব করবেন না, আপনি আপনার মেয়েকে নিয়ে একজন শিশু বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে উপযুক্ত পরীক্ষা নিরীক্ষার পর ওষুধ গ্রহণ করুন, তাহলে আপনার মেয়ে সুস্থ উঠবে আশা করি। তারপরে সবুজ লিখেছেন, ওনার বয়স 44 বছর। উনি গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন এবং গত 6 মাস যাবৎ তিনি সেক্লো 40 খাচ্ছেন। এতে কোনো সমস্যা হবে কিনা উনি জানতে চাচ্ছেন, যেহেতু উনি 6 মাস ধরেই ওষুধটি খাচ্ছে। তো উনি আপনার কাছে স্যার জানতে চাচ্ছিলেন এটা আসলে। ভাই সবুজ, আপনি গ্যাস্ট্রিক সমস্যার জন্য 6 মাস থেকে যে ওষুধ খাচ্ছেন, আসলে এতদিন খাওয়ার প্রয়োজন হয় না।
আপনার রোগটি যদি সঠিকভাবে নিরূপণ করা হয় এবং আপনার সেইভাবে যদি ওই হেলিকোব্যাক্টার পাইলার ব্যাকটেরিয়া জীবাণুটা যদি নির্ণয় করে সেটা জন্য ওষুধ খেয়ে থাকেন আপনি, এবং সেই সঙ্গে আপনি যদি আপনার খাদ্যাভ্যাস, লাইফস্টাইল এগুলো পরিবর্তন করতে পারেন, তাহলে 6 মাস ধরে বা এর বেশি ওষুধ, গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নাই। এরপর মোহাম্মদ ইমরান লিখেছেন তার বয়স 34 বছর। গত 10 বছর ধরে উনি লোসাকটিল 20 খাচ্ছেন, যখনই ওনার গ্যাস্ট্রিকের সমস্যা অনুভব করেন তখন থেকেই। তো উনি জানতে চাচ্ছেন স্যার, যেহেতু দীর্ঘ সময় ধরে উনি এই ওষুধটি খাচ্ছে, তো এখন কি ওনার অন্য কোনো ওষুধ খাওয়া উচিত নাকি, বা অন্য কোনো ভাবে প্রতিকার করা উচিত নাকি এটা? ভাই ইমরান, আপনি 10 বছর থেকে এই ওষুধ খাচ্ছেন কেন? আমার প্রশ্ন হলো এটা। আপনি প্রথমে আপনার রোগ নির্ণয় করেন, রোগ নির্ণয় করে দেখেন ডাক্তারের পরামর্শ নেন, এবং কোন ওষুধ আপনার কতদিন খাওয়া প্রয়োজন আপনি সেইভাবে গ্রহণ করেন। নিজের ইচ্ছায় ওষুধ খাওয়াটা মোটেই উচিত নয়। এই ওষুধের থেকে অনেক সাইড এফেক্টস, পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, এবং পরবর্তীতে কোনো এক সময় দেখা যাবে যখন এই ওষুধটা আপনার বেশি প্রয়োজন হবে, তখন আমরা প্রেসক্রাইব করলেও আপনার এই ওষুধটা কাজ করবে না। সেজন্য আপনার প্রতি আমার উপদেশ থাকবে, প্রথমে আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার সঠিক রোগ নির্ণয় করেন, এর কারণগুলা নিজে বুঝে নেন, তারপরে সেই হিসাবে আপনি ওষুধ গ্রহণ করেন। তারপর শরীফ ভুইয়া লিখেছেন ওনার বয়স 39 বছর। স্যার উনি জানতে চাচ্ছেন যে আইবিএস এর জন্য সেফ ওষুধ কোনটা? ভাই শরীফ ভুঁইয়া, এটা একটা বিশাল জিনিস, বিশাল রোগ। আইবিএস নিয়ে যদি আমরা সারাদিনও কথা বলি তা হয়তো শেষ হবে কিনা আমার সন্দেহ। এবং আইবিএস এর জন্য যে নির্দিষ্ট কোন ওষুধ আপনি যদি চান, সেটাও বিশদভাবে বলে বা ব্যাখ্যা দিয়ে এই স্বল্প পরিসরে সম্ভব নয়। তবে আপনি যদি মনে করেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং আপনি আসলেই আইবিএস এর রোগী কিনা সেটা নির্ধারণ করে আমরা আপনাকে সঠিক চিকিৎসা এবং বুদ্ধি পরামর্শ দিয়ে দিতে পারবো। তারপরে শিরিন হোসেন লিখেছেন তার বয়স 48 বছর। তার গ্যাসের অনেক সমস্যা আছে, এবং সবসময় দেখা যায় যে উনি যখন সবজি খান অথবা কোনো বাসি খাবার খান তখনই ওনার গ্যাসের সমস্যাটা বেড়ে যায়। উনি ফিনিক্স ট্যাবলেট খাচ্ছেন 2 বেলা করে, এবং মাঝে মাঝে দেখা যায় যে এই খাবারগুলো খেলে তার পেট ফুলে যায় এবং অনেক ব্যথা হয়। ওনার কি করা উচিত স্যার? বোন, আপনি যেটা বলছেন যে অনেক সময় সবজি খেলে আপনার পেট ফুলে যায়, পেটে গ্যাসের উপদ্রব হয়, হ্যাঁ, আমরা অনেক সময় রোগীদের এটাও বলে দিই, যদি অতিরিক্ত তৈলাক্ত মশলা এবং চর্বি জাতীয় খাবারের সাথে সাথে যে সবজি, আঁশ জাতীয় সবজি এবং ফল, যেটাতে আমাদের হজমে একটু সমস্যা হয়, সেটাতে যদি দেখা যায় যে গ্যাস হচ্ছে, পেট ফাঁপ দিচ্ছে, অতিরিক্ত বায়ু নিঃসরণ হচ্ছে বা ঢেকুর হচ্ছে, সেই সময় আপনাদের প্রতি আমার উপদেশ থাকবে এই অতিরিক্ত আঁশ জাতীয় সবজি বা ফল গ্রহণ করবেন না। যদি আপনি এটা গ্রহণ না করেন, তাহলে আপনার পেটে গ্যাস হবে না, আপনার ওষুধ খাওয়ারও কোনো প্রয়োজন হবে না। স্যার এরপরে জাহিদুল ইসলাম লিখেছেন তার বয়স 29 বছর। তার গ্যাসের প্রবলেম আছে অনেক বছর ধরে, এবং যখনই তার গ্যাসের প্রবলেম হয় তখন তার পিঠে এবং বুকের খাঁচায় ব্যথা করে। তখন তার নিঃশ্বাস নিতে অনেক সমস্যা হয় এবং তার বুক অনেক বেশি জ্বলে। তো ওনার কি করণীয়? ভাই জাহিদ, যেটা আপনি বললেন যে অনেক সময় গ্যাসের কারণে আপনার পেটে, বুকে এবং পিঠে ব্যথা করে, হ্যাঁ, যদি খুব বেশি পরিমাণে গ্যাস আমাদের পেটে জমে যায়, তাহলে এই গ্যাসটা দেখা যায়, পেটের গ্যাসটা উপরে বুকের দিকে চাপ দিচ্ছে, এবং সেই সঙ্গে আমরা পিঠেও ব্যথা অনুভব করতে পারি। সেক্ষেত্রে আমার একই উপদেশ থাকবে আপনার জন্য, আপনি প্রথমে একজন বিশেষজ্ঞের পরামর্শ নেন, আপনার এই সমস্যাটা রোগ নির্ণয় করেন, এবং সেইভাবে ওষুধ যদি আপনি গ্রহণ করেন, আপনার লাইফস্টাইল যদি আপনি ঠিকমতো মেনটেন করতে পারেন, আমার বিশ্বাস আপনি এই সমস্যা থেকে অতি দ্রুত নিরাময় লাভ করবেন। ধন্যবাদ স্যার। আশা করছি আজকে আপনার কথা থেকে আমাদের দর্শকরা অনেক উপকৃত হয়েছেন। আমাদেরকে আপনি সময় দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। স্যার যদি ডক্টরের উদ্দেশ্যে কিছু বলতেন। আপনাকেও অনেক ধন্যবাদ, এবং আমার দর্শক শ্রোতা যারা এই অনুষ্ঠান উপভোগ করলেন তাদেরকে ধন্যবাদ। আমার উপদেশ থাকবে যে আপনারা অতিরিক্ত পরিমাণে ফাস্টফুড গ্রহণ করবেন না, অতিরিক্ত পরিমাণে তৈলাক্ত চর্বি জাতীয় এবং মশলা জাতীয় খাবার খাবেন না, বাইরের যে স্ট্রিট ফুড বা বাসি পোড়া ভাজা পোড়া খাবার গ্রহণ করবেন না। তাহলেই আপনারা এই গলা বুক জ্বালা থেকে নিরাময় থাকতে পারবেন, এবং আশা করি এই ধরনের সমস্যা হলেই আপনারা অতি দ্রুত আপনাদের বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে সঠিক ওষুধটুকু সেবন করবেন। তাহলে ইনশাল্লাহ আপনারাও সুস্থ থাকবেন, আমরাও সুস্থ থাকবো। ধন্যবাদ। ধন্যবাদ স্যার।
দর্শক, দেখতে দেখতে আজকে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা জানেন ডক্টরা.কম বাংলাদেশের প্রথম অনলাইন ও কল সেন্টার ভিত্তিক ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট সার্ভিস। আমাদের সাথে দেশ জুড়ে রেজিস্টার্ডকৃত ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট পেতে আপনারা কল করতে পারেন 16484 এই নাম্বারে, অথবা ভিজিট করতে পারেন www.doctorla.com এই ঠিকানায়। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত ডক্টরলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।